এই এক বিচিত্র স্মার্টফোন যাতে রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 120 হার্জ রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, আবার অ্যাক্টিভ হ্যালো লাইটিং আছে। আর হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার টিউনড বাই জেবিএল। অলসো উপর কিন্তু আয়ার ব্লাস্টার আছে, যেটা আমরা বেশ পরিচিত। সেই সাথে 70 ওয়াটের ফাস্ট চার্জ, আবার সাথে ওয়্যারলেস চার্জ সাপোর্টও আছে। এমনকি ফোনটাতে আপনারা ম্যাক কেসও পাবেন উইথ ম্যাক পাওয়ার। আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ আছি টেকভার্স থেকে, এবং আজকে আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স নোট 40 প্রোকে। বাংলাদেশের বাজারে সম্প্রতি লঞ্চ হয়ে গেল স্মার্টফোনটি, এবং আমিও আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ফোনটিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখানোর জন্য যে এই ফোনটা আমাদের জন্য আদৌ কোনো উপকারী স্মার্টফোন হতে পারলো কিনা। আলোচনা শুরু করবো আমরা আনবক্সিং থেকে। বাজার থেকে ফোনটি কিনে আনলে আপনারা কিন্তু একটা না দুইটা বক্স দেখতে পাবেন। এখানে মোটা বক্সটা ফোনের বক্স, আর চ্যাপ্টা বক্সটা ম্যাক পাওয়ার। এই ম্যাক পাওয়ারটা বেসিক্যালি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটার ভেতরে আপনারা 3020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা এই ফোনটাকে 7.5 ওয়াটে পাওয়ার আউটপুট দিবে। কিন্তু এটাকে যখন আপনি ইউএসবি টাইপ সি কেবল দিয়ে সরাসরি চার্জার দিয়ে লাগিয়ে দিবেন, তখন এটা 18 ওয়াটে আপনার ফোনটাকে চার্জ করবে ওয়্যারলেসলি। অর্থাৎ তখন এটা কিন্তু একটা ওয়্যারলেস চার্জিং স্টেশন হয়ে যাচ্ছে। আর এই যে সাদা সার্কেলটা, এটি কিন্তু ম্যাগনেট, এবং এই ম্যাগনেটটা ঠিক কিভাবে কাজ করছে এটা আমরা একটু পরেই দেখব। আর অলরেডি যেটা বুঝলেন যে ফোনটা যখন কিনবেন বক্স কিন্তু দুইটা পাচ্ছেন, যার একটার ভিতরে ম্যাক পাওয়ার আছে, অর্থাৎ আপনারা জিনিসটা ফ্রি পাচ্ছেন। কিন্তু আপনি যদি কোনো কারণে জিনিসটা আলাদা কিনতে চান, তাহলে কিন্তু 3000 টাকার মতো খরচ হবে। এবার আমরা দেখে নেব ফোনের আনবক্সিংটা, যেটা বেশ ইন্টারেস্টিং। বক্সের ভেতরেই উপরে যে সেকশনটা আছে, এটার ভেতরে প্রথমে আপনারা দেখতে পাবেন 12 মান্থস ওয়ারেন্টি কার্ড। সেই সাথে একটা প্যাকেটের ভেতরে বেশ অনেকগুলো স্টিকার আছে, যেটাকে বলা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাই কিট। মানে হচ্ছে এটাতে যখন স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাই করবেন, তখন এটার ভেতরে থাকা স্টিকারগুলো দরকার পড়বে। কারণটা হচ্ছে একই সাথে আপনারা পাচ্ছেন কার্ভড স্ক্রিন প্রোটেক্টর, যার চারদিকে কালো বর্ডার করা আছে। আই থিঙ্ক কালো বর্ডার না থাকলে হয়তো, বাট এনিওয়েজ আপনারা কিন্তু বক্সের ভিতরে একটা কার্ভড স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন, যেটা বেশ ভালো একটা টাচ ফ্রম ইনফিনিক্স। এবং আরো কিছু স্টিকার আছে, যেটা হচ্ছে আপনারা হয়তো আপনাদের ঘরে আসবাবপত্রে বা অন্য কোথাও এটা লাগাবেন ওই জন্য। আর সর্বোপরি এটার ভেতরে আছে ব্যাক কভার, যার পেছনটাতে কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে, এবং এইখানে কিন্তু ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এবং এই কভারটা আপনার ফোনের সাথে যখন ব্যবহার করবেন, তখনই আপনার এই ম্যাক পাওয়ারের যে ম্যাগনেটটা, এটা স্ট্রংলি কাজ করবে, বিকজ ফোনের ভেতরে কিন্তু ম্যাগনেট নেই। তারপর স্মার্টফোনটা নিজে কিন্তু অবস্থান করছে এই পলির ভেতরে, যেটা খুললে আমরা দেখতে পাবো স্মার্টফোনটা। আমার হাতে যেটা আসছে, এটা হচ্ছে টাইটান গোল্ড কালার। এটা 12 256 জিবির ভ্যারিয়েন্ট। আর এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে ভিন্টেজ গ্রিন, যেটার পেছনে সম্ভবত ভিগান লেদার ইউজ করা হয়েছে। এবং পার্সোনালি ওই ভিগান গ্রিনের কালার কম্বোটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটাও খারাপ না, এটাও সুন্দর, বাট গ্রিনটা আরো বেশি জোস। অতঃপর ফোনের নিচে আপনারা পাবেন এই ফোনের 70 ওয়াটের চার্জার এবং চার্জিং কেবল। মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স হয়ে গেল। ব্যাপারটা বেশ ভালো লাগছে আমার কাছে। তো এই ইনফিনিক্স নোট 40 প্রো এমন ভাবে বিল্ড করা হয়েছে যাতে করে এটা আপনার নজর অবশ্যই কাড়ে। বেশ চকচকে একটা আবির্ভাব, যা মূলত দুই ভাবে ঘটেছে। একটা হচ্ছে বাহ্যিক ডিজাইনটা, আরেকটা হচ্ছে এটার ভেতরকার ইউজার ইন্টারফেস। প্রথমে আসতেছে ডিজাইন প্রসঙ্গে, এবং ফোনটা যখন আপনারা মোটামুটি এই ডিস্টেন্স থেকে আমার হাতে দেখছেন, দেখে বুঝবেন যে ফোনটা বেশ হ্যাংলা পাতলা এবং লম্বা একটা স্মার্টফোন। ফোনটা মাত্র 7.75 মিলিমিটার থিক এবং 190 গ্রাম ওজন। দ্যাটস ওয়াই ফোনটা বেশ ভালো রকমের স্লিম, কিন্তু ওজনটা কিন্তু হাতে ফিল হয় ভালো। যদি আমার এক্সট্রিমলি রিসেন্ট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, 190 গ্রামের আরেকটা স্মার্টফোন ইউজ করেছি, নাথিং ফোন 2 এ। ওইটা যতটা লাইট মনে হয়েছে হাতে নিয়ে, এটাকে ওইরকম মনে হয় না, বরং এটার যে কি ওয়েট আছে এটা বোঝা যায়। এই ফোনটা এক হাতে ব্যবহারযোগ্য, কারণটা হচ্ছে যে ফোনটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে কার্ভ করা। দ্যাটস ওয়াই জিনিসটাকে যদি গ্রিপ করতে চান করতে পারবেন। সেই সাথে পেছনে যে অডলি বিগ একটা ক্যামেরা হাউজিং আছে, এই জিনিসটা আঙ্গুল দিয়ে ঠ্যাক দিতে সহায়তা করে। সো এক হাতে অপারেট করতে কিছুটা ইজি লাগে। কিন্তু এই ফোনের যে প্লাস্টিক ফ্রেম, এখানে ক্রোমিয়াম কালার ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা দেখতে সুন্দর, কিন্তু অলরেডি এটাকে পিচ্ছিল করে ফেলেছে। এবং পেছনের যে গ্লাস্টিক ব্যাক প্যানেল, মানে হচ্ছে জিনিসটা প্লাস্টিকই বাট অনেকটা গ্লাসের মতো ফিল হয়, ম্যাট ফিনিশ করা, এটা এতটাই পিচ্ছিল যে ফোনটা হাত থেকে পড়ে যাওয়া খুবই ইজি। আর প্রোটেকশনের কথায়, ফোনটাতে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন আছে, অর্থাৎ আপনারা টুকটাক পানির ছিটে ফোটা এবং ডাস্ট থেকে ফোনটাকে সেফ রাখতে পারবেন। সো আপনারা এই জিনিসটা পানিতে চুবাইতে যান না, এবং এমন কোনো জায়গায় যান না যেখানে প্রচুর পরিমাণে ডাস্ট ধুলাবালি বাতাসে ঘুরফির করতেছে। ফোনটার চারিদিকে আমরা দেখতে পাবো, ডান পাশে আছে পাওয়ার বাটন, উপরের দিকে ভলিউম বাটন। ফোনের লেফট সাইডে কিছুই নাই, পুরোই ফাঁকা। উপরের দিকে আমরা দেখতে পাবো স্টেরিও স্পিকারের সেকেন্ড স্পিকারটা। এখানে আবার সাউন্ড বাই জেবিএল এর লোগোটা বসানো আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে এবং আয়ার ব্লাস্টার। আর ফোনের নিচের দিকে আমরা দেখতে পাবো প্রাইমারি স্পিকারটা, সেই সাথে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট, যেখানে শুধুমাত্র দুইটা মাইক্রো সিম ইউজ করতে পারবেন। নো মেমোরি কার্ড এক্সপেনশন অ্যাবিলিটি। আর ডুয়াল স্টেরিও স্পিকার সাউন্ড আমার বেশ ভালো লেগেছে। প্রথমত এটা বেশ লাউড এবং ক্লিয়ার, যদিও বেজের পরিমাণটা আমি মনে হয় আরেকটু যদি ফিল করা যেত ভালো হতো, বাট এমনিতে সাউন্ডের মধ্যে যথেষ্ট ডিটেলস পাওয়া যায়, এবং ওভারঅল এটার স্পিকারটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সামনের দিকে ফোনের ডিসপ্লে বেজেলটা কিন্তু অনেক স্লিম। একই সাথে এর যে বিশাল বড় ক্যামেরা হাউজিংটা,
এটার মধ্যে যে হ্যালো লাইটিংটা দেওয়া হয়েছে এটা আসলে পুরো ডিজাইন অ্যাস্থেটিক্সের মধ্যে ইউনিক একটা ব্যাপার তুলে ধরছে। এরপর যদি আমরা ফোনটার সফটওয়্যারের দিকে তাকাই দেখতে পাবো আমরা আরো বেশ কিছু জিনিস পাচ্ছি, যেমন অল নিউ XOS ভার্সন 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। লাস্ট ভার্সনের তুলনায় এবারের আসলে ইউআইতে এর হোম স্ক্রিন, অ্যাপ ড্রয়ার এগুলোতে তেমন একটা চেঞ্জ পরিলক্ষিত হচ্ছে না, সাথে কিছু ব্লোটারও দেখতে পাচ্ছে। এগুলো না থাকলে ভালো হতো, বিশেষ করে টিকটক। কিন্তু যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এটার কাস্টমাইজেশনের ভেতরে এআই জেনারেটেড ওয়ালপেপার সার্ভিস পাবেন। এটার ভেতরে বেশ কয়েকটা স্টাইল আছে যেগুলোতে আপনারা নিজের মন মতো কমান্ড দিয়ে এআই জেনারেটেড ওয়ালপেপার তৈরি করতে পারবেন। আরো গুড ব্যাপারটা হচ্ছে যে এইটার মধ্যে যে ওয়ালপেপার গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই বেশ ইউনিক, যদিও দু একটা দিকে আমার কাছে মিউআই ইন্সপায়ার্ড মনে হয়েছে, যাই হোক। আর সেই সাথে অলওয়েজ অন স্ক্রিনের কাস্টমাইজেশনের একটা ম্যাসিভ কালেকশন আছে এটার ভেতরে, প্রায় অধিকাংশই ভালো লাগার মতো। তাছাড়া ফোনটাতে আপনারা ম্যাজিক রিং নামক একটা অপশন পাচ্ছেন, অ্যান্ড ইউ গাইস ক্যান গেস ইট যে এটা কোন আইল্যান্ড থেকে চলে আসছে। এনিওয়েজ জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে, খুব সুন্দর অ্যানিমেশন হয়, বাট আনফরচুনেটলি এটার ফাংশনালিটিটা খুবই লিমিটেড, মানে এটা কোনো থার্ড পার্টি অ্যাপের সাথে ইন্টারেক্ট করে না। আপনারা আরো পাবেন অ্যাক্টিভ হ্যালো লাইটিং এর কাস্টমাইজেশন সুবিধা, যেখানে আপনারা বেশ কয়েকটা সুবিধাজনক কাস্টমাইজেশন এটাতে করতে পারবেন। অর্থাৎ ফোনটা যদি আপনার ডেস্কে উল্টা হয়ে থাকে এবং এখানে যে কালারটা জ্বলবে সেটা দেখে হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনাকে কে ফোন দিচ্ছে অথবা কোন নোটিফিকেশনটা আসছে। বাই দ্য ওয়ে, ইনফিনিক্স কিন্তু তাদের এই ফোনে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রদান করবে। তো যা যা আলোচনা করলাম এই ফোনটার ডিজাইন এবং সফটওয়্যার নিয়ে, তো এই ব্যাপারগুলো দেখলেই বোঝা যায় যে এই ফোনটা একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমাদের সাথে হাজির হয়েছে। এবং ঠিক এই পর্যায়ে এই ফোনটা যে পূর্বসূরি রয়েছে ইনফিনিক্স নোট 30 প্রো, তার সাথে যদি কম্পেয়ার করে দেখি দেখবো যে ভিজুয়াল এই ফোনটার যতটা চেঞ্জ আসছে হার্ডওয়্যার লেভেলে ঠিক ততটা চেঞ্জ আসে নাই, বলতে গেলে কোনো চেঞ্জই হয় নাই। ফোনটাতে আমরা পাচ্ছি হেলো G99 আলটিমেট, যেটা প্রিভিয়াস হেলো G99 এর থেকে আসলে ঠিক কতটা ডিফারেন্ট আমি নিজেও বুঝতেছি না। প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করছে এবং এই G99 এবং G99 আলটিমেটের মধ্যে আসলে কি তফাৎ এটার কোনো উল্লেখযোগ্য কোনো তথ্যই পাওয়া গেল না। সেই সাথে যথারীতি ফোনটাতে 256 জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাচ্ছে, যেটা সাইজে বিশাল বড় হইলেও স্পিডে কিন্তু স্লো। তবে এইবার 8 জিবির সাথে কিন্তু 12 জিবি র্যামের নতুন একটা ভেরিয়েন্ট যুক্ত হইল। আরও আপনারা সেম যথারীতি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, কিন্তু এবার চার্জিং স্পিডটা 68 থেকে 70 ওয়াটে উন্নীত হয়েছে। আর সাথে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট তো আছে। আর এর যে চার্জারটা এটাতে এই ফোনটাকে ফুল চার্জ করতে মাত্র 1 ঘন্টা লাগে, আর 30 মিনিটের মধ্যে আপনারা 60% চার্জ পেয়ে যাবেন। এই পর্যায়ে এসে যদি আমরা একটু ম্যাক পাওয়ারের আলোচনা করি দেখতে পাবো এই জিনিসটা কিন্তু বেশ স্লিম, যেটা আপনি খুব সহজে আপনার পকেটে এমনকি আপনার মানি ব্যাগেও ক্যারি করতে পারবেন। এটার কর্নারগুলোকে রাউন্ড করে দেওয়া হয়েছে সো দ্যাট এটা যখন আপনার ফোনে আপনি অ্যাটাচ করবেন তখন আপনি এক হাতে এই দুটো জিনিসকে এক হাতে ধরতে পারবেন। এই জিনিসটা বেশ উপকারী একটা ফিচার হয়ে দাঁড়াইছে, বিকজ এটা একে তো পাওয়ার ব্যাংক, তার উপর আবার এটা একটা ওয়্যারলেস চার্জিং স্টেশনও, তার উপর যে ফোনের ব্যাটারি এটা তো পুরো বিশাল। তো এই সব কিছু মিলে আসলে ফোনটার চার্জ আপনারা আদৌ শেষ করতে পারবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, বিকজ এটার ব্যাটারি ব্যাকআপের আলোচনা গেলেই বুঝতে পারবেন। তো এবার চলে আসি বেঞ্চমার্ক রেজাল্টে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টুরুতে 4,37,000 স্কোর করেছে, যার মূল কৃতিত্বই হচ্ছে এই অ্যাসোসির প্রসেসরগুলো, যেগুলো বেশ পাওয়ারফুল। গিগবেঞ্চে আমরা পেয়েছি সিঙ্গেল করে 742, মাল্টি করে 2013, কিন্তু 3ডি মার্ক ওয়াইল্ড লাইফে আমরা স্কোর করেছি মাত্র 1374। অর্থাৎ এই অ্যাসোসির প্রসেসরটা পাওয়ারফুল হলেও জিপিউটা খুব একটা পাওয়ারফুল না। সেই সাথে ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টও স্টেবিলিটি 99%-এর উপরেই আছে। তো এই জিপিউর স্ট্রেস টেস্ট আবার একই সাথে সিপিউর স্ট্রেস টেস্ট সবই চালাইছি এবং দেখলাম যে এই ফোনটা 40 ডিগ্রির মতোই আসলে ম্যাক্সিমাম একটা টেম্পারেচার টাচ করতেছে, এর বাইরে যাচ্ছে না, একদমই সেফ লিমিটে আছে টেম্পারেচারটা, আপনারা একদমই টেনশন করা লাগবে না। এটা খুব বেশি হেভি প্রেশার না দিলে এই ফোন ভুলেও গরম হয় না। তো চলে আসি গেমিং এ। প্রথমে পাবজির কথা যদি বলি, একদম স্মুথ গ্রাফিক্সে মাত্র 45 এফপিএস এর অপশন আসে, যা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট 45 এফপিএসটা মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। তো এটাতে পাবজি খেলে অনেস্টলি আমি আসলে খুব একটা মজা পাই নাই, কারণ 60 এফপিএস না হইলে কিসের মজা। তবে এটা জাইরোস্কোপটা দেখলাম যে ভালোই কাজ করে, আর এরকম সাব 60 এফপিএস পারফরম্যান্সও আমি দেখলাম যে 2-3টা এনিমিরে এখানে খাইয়ে দিছি সুন্দর করে। নিজের উপর গর্ব হচ্ছে যে ইয়েস পাবজি আমি ভালো পারি। এরপরে আমরা চলে আসি ওয়ার থান্ডারে। ওয়ার থান্ডার আসলে খুবই হেভি একটা গেম, এই প্রসেসরের জন্য মোটে উচিত না। এটাতে একদম লো গ্রাফিক্স, লো রেন্ডার রেজোলিউশনে কোন রকম 1080 60 এফপিএস পাওয়া যায় শিপ ব্যাটেলে, কারণ শিপ ব্যাটেলে আসলে প্রেশার একটু কম পড়ে। তাও দেখা গেছে যে যদি একটু স্মোক টক মারি, লাইক একটু ইন্টেন্সিভ যদি হয়ে যায়, তাহলে পারফরমেন্স এফপিএস 40-এরও নিচে নেওয়া যায়, 30-র ঘরেও চলে যায় সামটাইমস। আর যদি ট্যাঙ্ক ব্যাটেলে যাই তাইলে তো অবস্থা খারাপ আছে। দ্যাটস ওয়াই এবার আমরা কিছু মিড রেঞ্জের গেমস খেলবো, যেমন এই র্যালি হরাইজনটা, যেটা হাই গ্রাফিক্সে অর্থাৎ 60 এফপিএস এই গেমসটা খেলা যায় ফোনে এবং মোটামুটি ভালোই চলতেছে এই গেমসটা। এরপর আমরা এটাতে ই ফুটবল 2024 খেলছি, যেটা পেস নামে পরিচিত। যাই হোক, এটাতে 60 এফপিএসে হাই গ্রাফিক্সে সুন্দর খেলা যায়। মানে এই ধরনের মিড রেঞ্জ গেমসগুলো এই ফোনে আরামসে চলবে, জাস্ট হাই এন্ড গেমসগুলো খেলার খুব একটা আশা করেন না। বাট ভাল লাগছে এটা মাল্টিটাস্কিংটা, যেটা খুবই ইমপ্রেসিভ। লাইক তাদের প্রিভিয়াস ডিভাইসগুলোতে কি অবস্থা ছিল এই মুহূর্তে রিকল করতে পারতেছি না। বাট আর যাই হোক, এর মতো ভালো হওয়ার কথা না। আমার হাতে একটা 12 জিবি র্যামের ভেরিয়েন্ট। তো এটাতে আমি সাইড বাই সাইড 3-3টা বড়, বড় গেমস ওপেন রাখছি। আবার একই সাথে এই গেমসগুলোতে সুইচ করার পাশাপাশি
আমি বেশ ঘন্টাখানেক আগে একটা অ্যাপস ওপেন করে রাখছিলাম যেটাতে আমি জাইরোস্কোপের সেনসিটিভিটি টেস্ট করতেছিলাম। সেটা দেখলাম তখনও মেমোরিতে আছে। মানে এটা কেটে যায় নাই। তো এটা মাল্টিটাস্কিং নিয়ে আমি মনে করি কোনো সমস্যাই হবে না। সবাই খুব মজা পাবে এটা ব্যবহার করে। সুপার উড়াধুরা প্রেশারে আমি ফোনটা থেকে ৭ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং পরবর্তীতে একেবারে নরমাল ইউসেজে আমি এই ফোনটা থেকে ইজিলি ১০ ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। যা আমাকে ২ থেকে সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত ফোনটাকে ব্যবহার করতে দিয়েছে। ফোনটাতে আপনারা আরও পাচ্ছেন আয়ার ব্লাস্টার, এনএফসি, ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। তো প্রাইস সেগমেন্টের বিবেচনায় পারফরম্যান্স ক্যাটাগরিতে নট এ ভেরি গুড কম্পিটিশন। তো এই ফোনটার ডিজাইন চেঞ্জটা ছাড়া সিঙ্গেল বিগেস্ট যে চেঞ্জটা আসছে, ইনফ্যাক্ট খুব ভালো একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। ফোনটাতে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চের একটি 3D কার্ভ অ্যামোলেড স্ক্রিন, ফুল এইচডি প্লাস রেজলিউশন, যাতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে, 2160 হার্টজের পিডব্লিউএম ডিমিংও আছে এবং টিউভির লো ব্লু লাইট সার্টিফিকেশনও আছে। অর্থাৎ আমাদের চোখের জন্য ডিসপ্লেটা সেফ। একই সাথে এই ডিসপ্লে প্যানেলটি 10 বিট প্যানেল, অর্থাৎ 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস করতে পারে। তবে ইন্টারেস্টিং লাগলো যে এটার কন্ট্রাস্ট রেশিও 10 মিলিয়ন টু 1। সো এটার ব্ল্যাকটা খুবই ডিপ। আর তাছাড়া আমার রেগুলার রিসার্চে এটা ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, গামা রিপ্রোডাকশন এই ব্যাপারগুলোকে এক্সিলেন্ট মনে হয়েছে। স্পেশালি যদি আমি ইনফিনিক্স নোট 30 প্রো এর সাথে কম্পেয়ার করে বলি, ডিসপ্লেটাতে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে এবং এই ডিসপ্লেটা অবশ্যই সবার কাছেই ভালো লাগবে। তাছাড়া ডিসপ্লেটি 1300 নিটস পিক ব্রাইটনেস দিবে এবং এটাকে আমি ডিরেক্ট সানলাইটে ইজিলি ব্যবহার করতে পেরেছি। আর অ্যামোলেড ডিসপ্লেতে আমাদের যে এক্সপেকটেশন থাকে সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এই ফোনেও আছে। এই সেন্সরের অ্যাকুরেসি ভালো, তবে আনলকিং স্পিডটা একটু স্লো। কিন্তু একটা বিষয় আমি একটু মেনশন করতে চাই, যেটা হচ্ছে ইউআই স্কেলিং, যেটা সফটওয়্যার ফিচার যদিও ডিসপ্লেতে বলতেছি। আমি আসলে চাচ্ছিলাম এটা ডিসপ্লে সাইজটাকে যাতে একটু কমানো যায়, তো মানে স্কেলিং এর লেভেলটাকে যদি একটু কমিয়ে দিতে পারতাম তাহলে এটার ভিউইং এক্সপিরিয়েন্স আরেকটু প্লিজিং হইতো। আদারওয়াইজ এখন যে অবস্থায় আছে সবকিছু একটু বড় বড় লাগে, কিছু ক্ষেত্রে ওভারলেইং ইস্যু হচ্ছিল, যেটা আমার ভালো লাগে নাই। আই হোপ তারা যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ডিসপ্লে সাইজ অ্যাডজাস্ট করার একটা অপশন দেয় তাহলে ভালোই হবে। এবার চলে আসতে চাই ফোনটার ক্যামেরা সেকশনে, যেখানে আপনাদের জন্য বেশ কিছু চমক রয়েছে, সাথে কিঞ্চিত ঝামেলাও আছে। চলুন দেখে নিই ব্যাপারগুলো। ফোনটার পেছনে আপনারা পাচ্ছেন 108 মেগাপিক্সেলের f1.75 ওআইএস ক্যামেরা, সাথে আছে 2 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা, একটা ডেপথ আর একটা ম্যাক্রো। প্রথমে আলোচনা করব ডে লাইট নিয়ে, এবং ডে লাইটে এই ক্যামেরার কালার রিপ্রোডাকশন এবং হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস খুবই ভালো লেগেছে আমার কাছে। এই ক্যামেরা সাধারণত এইচডিআরটা অটোমেটিকভাবে ডিটেক্ট করে অ্যাপ্লাই করে থাকে, তবে আমি দেখলাম যে এই সিনারি ডিটেক্ট করতে এই ক্যামেরাটা বেশ কিছুটা সময় নেয়। এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবেন এই ক্যামেরার ক্যাপাবিলিটি এইচডিআর এর ব্যাপারে। ইনফিনিক্স বলছে এইটাতে 3x লসলেস জুম আছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি 3x এ 1x এর তুলনায় কালার অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমার হিসেবে হওয়া উচিত না। তো ডে লাইটের ডিটেলস ভালো পাওয়া গেলেও আমি ইনডোর সিচুয়েশনে দেখলাম যে 3x এ ভালোই ডিটেলসের ফল হয়, যেটা আমি মনে করি 1x কে যদি জুম করে নিতাম তাহলে হয়তোবা এর থেকে বেটার ডিটেলস পাওয়া যেত। সো এটা আসলে ঠিক কতটা লসলেস হচ্ছে আমি শিওর না। আর এই ক্যামেরা 1x এ আসলে ঠিক যতটা সুন্দর করে ছবিটাকে প্রসেস করে 3x এ সেভাবে কিছুই করে না। হয়তো এই ক্যামেরা 3x এর জন্য আলাদাভাবে সফটওয়্যার অ্যালগরিদমগুলো বা তাদের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে না। এই ক্যামেরাতে এআই এনহ্যান্সমেন্টটা অন করলে ছবিগুলোতে বেশ কিছুটা বুস্ট চলে আসে কালারে। তো এখানে যে সাইড বাই সাইড ছবিটা দেখছেন, ডান পাশেরটা এআই ইনেবল করা, বাম পাশেরটা অফ করা। তো এআই এনহ্যান্সমেন্ট ইনেবল করা ছবিতেই আমি দেখছি যে বেশ কিছুটা রিয়েলিস্টিক একটা ছবি পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি পরবর্তী সব ছবি আমি এটাতে এআই মোড অন রেখেই তুলেছি। তো ডে লাইটে ইউজুয়ালি যে ছবিগুলো এটাতে পাওয়া যাচ্ছিল সেগুলো খুবই দারুণ লাগছিল, স্পেশালি কালার রিপ্রোডাকশন যা বেশ অ্যাকুরেট, এবং কন্ট্রাস্টের ব্যালেন্সটাও আমার কাছে মনে হলো এই ক্যামেরা বেশ ভালো রকমেরই ধরে রাখতে পারতেছে। শেষে তো ওভারঅল ছবির জুম ডিটেলস প্লাস হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস এগুলা চোখে পড়ার মতো ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এবার আমরা ডে লাইট থেকে লো লাইট স্যাম্পলগুলোতে যাব, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ডে লাইট থেকে লো লাইটে আসলে ছবিতে ডিটেলস এবং কালার কি পরিমাণ আসলে চেঞ্জ আসছে। ডিটেলসের অবস্থাটি খুব বেশি বাজে লাগতেছে আমার কাছে। তবে এই ক্যামেরাটা বেশ একটা ইন্টারেস্টিং কাজ করে, আসেন দেখাই। তো লো লাইট বা ইনডোর লাইটিং সিচুয়েশনে যখন ছবি তুলছি দেখতে পাচ্ছি ডিটেলসের পরিমাণ বেশ ভালো রকমেরই ফল করে, ছবিতে গ্রেইন এবং নয়েজে ভরে যায়। যদিও কালার রিপ্রোডাকশনটা আসলে তুলনামূলক ভালোই আছে, কিন্তু ডাইনামিক রেঞ্জটা ভালো রকমের উইক হয়ে গিয়েছে। যদিও লো লাইটে এটার শাটার স্পিডটা ডে লাইটের মতোই ফাস্ট থাকে। সো আই থিংক মেবি এই কারণে আসলে লো লাইটে পর্যাপ্ত ডিটেলস এই ক্যামেরা ধরতে পারে না। তো এতক্ষণ যা আলোচনা করতেছি সব হচ্ছে লেফট সাইডের ছবি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট সাইডের ছবিগুলো কিন্তু বেশ ইমপ্রুভড। এর কারণটা হচ্ছে এই ছবিগুলো তোলা হয়েছে সুপার নাইট মোড ইনেবল করে। তো এই সুপার নাইট মোড ইনেবল করলে ছবিগুলোতে আমি দেখছি আগের থেকে অনেক বেটার আমি কালার রিপ্রোডাকশন পাচ্ছি,
প্লাস গ্রেইন এবং যে নয়েজগুলোর কথা বলছিলাম এগুলো এক্কেবারে গন। ডিটেইলসের পরিমাণ এক্কেবারে ডেলেটের মতো সুন্দর লাগতেছে আমার কাছে, যেটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। সেই সাথে ভালো ডায়নামিক রেঞ্জও পাওয়া যাচ্ছে। কিন্তু সারপ্রাইজিং বিষয়টা হচ্ছে যে এই সুপার নাইট মোডে শাটার স্পিডটা রাফলি হাফ সেকেন্ডের মতো। যেখানে আসলে অন্য ব্র্যান্ডরা তাদের ফোনে এই ধরনের নাইট মোডে এটলিস্ট ১ সেকেন্ড, ২ সেকেন্ড বা ৩ সেকেন্ড লং শাটারে ছবি তুলে থাকে। তো এইখানে আমি যা বুঝতে পারতেছি যে মাত্র হাফ সেকেন্ডের শাটারে যদি আমি এত ভালো ছবি পাই, তাহলে এই মোডটা কেন লো লাইটে নরমালি অ্যাক্টিভেট হচ্ছে না? তবে এই মোডটা আপনার অলওয়েজই দরকার পড়বে না। কারণ আপনার যদি ডিসেন্ট লাইটিং কন্ডিশনে লো লাইটে ছবি তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু ভালো, ভালো স্যাম্পল পাবেন, যেগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো নরমাল মোডে আসলে এটার যে এআই কালার এনহ্যান্সমেন্টটা এটা সুন্দর, এটা এপ্লাই হয়, যেটা কিন্তু আপনার এই সুপার নাইট মোডে এপ্লাই হয় না। সো ইনডোর সিচুয়েশনে বা ভালো লাইটিং কন্ডিশনে যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে অলরেডি। আর যদি মনে হয় যে ভালো পাচ্ছেন না, তাহলে সিম্পলি সুপার নাইট মোডটা অ্যাক্টিভেট করে নিবেন। সেই সাথে এটার পোর্ট্রেট স্যাম্পলগুলো আমার কাছে চমৎকার লেগেছে। অবজেক্ট সেপারেশনটা খুবই সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটা একদম রিয়ালিস্টিক, প্রোগ্রেসিভলি ব্লার হয়। কিন্তু ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটে স্লাইট একটু প্রবলেম আছে, স্পেশালি অবজেক্ট সেপারেশনের ক্ষেত্রেই। আর ব্লারটা আসলে একটু নরমালি, মানে আহামরি স্পেশাল কিছু না। আর আদারওয়াইজ ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে ভালো লেগেছে। এটা সুন্দর স্ক্রিন টোন ধরে রাখতে পারে। ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS এ এবং এই ধরনের এক্সট্রিম লো লাইট সিচুয়েশন আপনারা বেসিক্যালি নয়েজ এবং গ্রেইনই দেখতে পারবেন বেশিরভাগ। কিন্তু যদি একটু ডিসেন্ট লাইটিং কন্ডিশনে চলে আসেন, তাহলে দেখবেন যে এটা 2K 30 FPS এ খুব সুন্দর শার্পনেস এবং খুব সুন্দর কালার রিপ্রোডাকশন পাওয়া যাচ্ছে ভিডিওতে। জাস্ট একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। এই ক্যামেরাতে কিন্তু ইএস আছে, যেটা অ্যাক্টিভেট করলে স্টেবিলাইজেশনের সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। কিন্তু ওভারঅল ভিডিওর ডিটেইলস কমে যায় অনেক, যেটা আমার কাছে ভালো লাগে নাই। আর তাছাড়া ইনফিনিক্স তাদের সফটওয়্যারে দেখলাম যে মানুষের ফেস ট্র্যাকিং, স্পেশালি আই ট্র্যাকিংটা খুবই পারফেক্ট করেছে। এই ক্যামেরা মানুষের ফেস দেখতে পাইলে এত স্ট্রংলি আসলে ফোকাসটা ওই জায়গায় ধরে রাখে যে আপনি অনেকটা অবাক হয়ে যাবেন। লাইক আপনি যদি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান এই ক্যামেরা দিয়ে, আপনারা করে বেশ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা আ মোবাইল গিম্বল ইউজ করা লাগবে। ডে লাইটে এটা এটা ভালো হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। লো লাইটেই যেহেতু অলরেডি জোস পাওয়া যাচ্ছে। এটা বেশ ভালো এক্সপোজার ব্যালেন্স করতে পারে। সে সাথে কন্ট্রাস্টের ব্যালেন্সটাও ধরে রাখে সুন্দর, নষ্ট করে ফেলে না। আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতেও 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ক্যামেরা প্রাইমারিলি ফেসের এক্সপোজারটাকেই ধরে রাখার ট্রাই করে। সো যারা ভ্লগার আছেন তাদের জন্য এই ক্যামেরাটা বেশ সহায়ক হবে। বাট অ্যাজ ইউজুয়াল স্টেবিলাইজেশন নাই। সো আপনারা যদি গিম্বল ইউজ করেন, আই থিংক এটা ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুইটারই ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি আপনাকে মুগ্ধ করবে। ও আর এই হচ্ছে এই ক্যামেরার লেন্স ফ্লেয়ারের অবস্থা। সো আজকের আলোচনা এখানেই শেষ। Infinix Note 40 Pro in a nutshell। আগের চেয়ে অনেক উন্নত ক্যামেরা সিস্টেম, কিন্তু একটাই ক্যামেরা, নো আল্ট্রা ওয়াইড অর টেলিফোটো। ফোনের ওভারঅল লুক অ্যান্ড ফিল যা ভালোদের মধ্যে অন্যতম, এবং প্রতিদিনের ব্যবহারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো কাজে কোনো হেভি অ্যাপস ইউজ করা অথবা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স যাই বলেন না কেন, ওভারঅল ফোনটা দারুণ একটা আউটপুট দিচ্ছে। কিন্তু প্রসঙ্গ যখন গেমিং এর, তখন আপনি বলতে পারেন যে লিস্টের বাইরেই অবস্থান করবেন। ফোনের ওভারঅল পারফরমেন্স সেগমেন্টটা ছাড়া তেমন একটা পিছিয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। ওভারঅল বিবেচনায় আমি বলবো যে ফোনটা দারুণ করেছে। অ্যাটলিস্ট ইনফিনিক্সের প্রিভিয়াস যত স্মার্টফোন এসেছে তাদের তুলনায় বেশ ভালো রকমের একটা জাম্প এসেছে এবার। বাট প্রাইসিংটা একটু বেশি হয়ে গিয়েছে। আই থিঙ্ক আরেকটু কম হলে ভালোই হতো। চেক আউট দ্য ডিসক্রিপশন বক্স ফর মোর ইনফরমেশন।